আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবশেষে চালু হচ্ছে পণ্যবাহী কার্গো ফ্লাইট। সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবককে খুন। কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে 7 দম্পতির যৌতুকবিহীন বিয়ে। মৌলভীবাজারের হাইল হাওর ও হাকালুকি হাওরের পতিত জমিতে ভুট্টার চাষ, বদলে যাচ্ছে হাওরের চিত্র। এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেটের এমসি কলেজের মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জুথিকে বাঁচাতে দানশীল প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার বাবা মা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্গো কমপ্লেক্স অবশেষে পণ্যবাহী ফ্লাইট চালুর মাধ্যমে সচল হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন ২৭শে এপ্রিল ৭ টন পণ্য নিয়ে একটি কার্গো ফ্লাইট সিলেট থেকে স্পেন যাবে। সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিদেশে পণ্য প্রেরণ সহজতর করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়। এ লক্ষ্যে ২০২২ সালে কার্গো ফ্লাইট চালুর অনুমোদন মিললেও নানা কারণে তা বিলম্বিত হয়। আগামী ২৭ এপ্রিল প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে একটি কার্গো ফ্লাইট স্পেন যাবে। সম্প্রতি ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় অন্তর্বর্তী সরকার নিজেদের সক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্টজন মনে করছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, পণ্য পরিবহনের পূর্ণ সক্ষমতা ওসমানী বিমানবন্দরে রয়েছে এবং আন্তর্জাতিক সকল প্রোটোকল মেনেই পণ্য পরিবহনের সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ এপ্রিল ২০২৫ আমাদের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা কার্গো ফ্লাইট, দ্যাট ইজ দ্য হোল ফ্লাইট উইল ক্যারি কার্গো ফ্রম সিলেট, এটা সরাসরি ইউরোপে চলে যাবে। আমাদের সেই সক্ষমতা আছে। সিলেট থেকে কতটি কার্গো ফ্লাইট পরিচালিত হবে এ প্রশ্নের উত্তরে বিমানবন্দর পরিচালক বলেন, চাহিদা বিবেচনায় তা নির্ধারণ করা হবে। এটা ডিপেন্ড করবে যে রপ্তানিকারক এবং ডেস্টিনেশন যে দেশ, সেই দেশের আমদানিকারক তাদের আয়োজনের উপরে। সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এইটা আমার মনে হয় একটা ভালো দিক, এটা একটা ভালো সুযোগ। তো আমাদের দাবি থাকবে, বিশেষ করে যেহেতু কার্গো ফ্লাইট চালু হয়েছে, খুব শিগগিরই যাতে প্যাকেজিং সিস্টেমটাকে আমরা এখানে বসায় যাতে প্যাকেজ করতে পারি, এইটা করা দরকার। যারা উৎপাদন করতো তারা কিন্তু একটু নিরুৎসাহিত ছিল। এখন এখান থেকে যদি উৎপাদন করে কার্গো ফ্লাইটে বিশেষ করে ইউরোপে যাওয়া যায়, তাহলে সময় কম লাগতেছে, কোয়ালিটিটা ভালো থাকবে। আমার মনে হয় যারা উৎপাদক সেইখানে আবার বিনিয়োগ করবে, এখানে বিনিয়োগ বাড়বে। ওসমানী বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করার দীর্ঘদিনের দাবি ছিল রপ্তানিকারকদের। উদ্বোধনী ফ্লাইট চালুর মাধ্যমে এর সূচনা ঘটল বলে মনে করছেন তারা। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। নিহত তুষার আহমদ চৌধুরী সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা। সিলেট নগরীর শাহী ঈদগাস্ত দলদলি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে নগরীর আম্বরখানা বড়বাজারের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের জন্য অভিযান চলছে। পুলিশ জানায় তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। পূর্বের এই বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত বাকিদের নাম পরিচয় পেয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। আমার ছেলে তারা মারি লিয়েছে, এখন দেশের প্রচলিত আইনে আমি তার বিচার চাই। যারা হত্যাকারী প্রকৃত শাস্তি, বুঝছেন? আমি নিজে একজন আইনজীবী,
সিলেট জজ কোর্টের যারাই মারে না কেন উপযুক্ত বিচার হোক। সামাজিক সচেতনতার লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যৌতুকবিহীন 7 দম্পতির গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে উপজেলায় প্রতি বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে এবার তারা গণবিবাহের আয়োজন করে। যৌতুকবিহীন এই বিয়েতে তারা বর ও কনের পোশাকের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দিয়েছেন। এছাড়াও বরকনের সংসারের প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম এবং লেপ তুষক দিয়েছেন তারা। গণবিবাহে বরদের পরনে ছিল ঐতিহ্যবাহী পাঞ্জাবি ও পাগড়ি, আর কনেদের পরনে ছিল লাল বেনারসি শাড়ি। সামাজিক ব্যাধি যৌতুক এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। যৌতুকবিহীন গণবিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ চ্যাপ্টারের কোঅর্ডিনেটর ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তুতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন ইউকের সহ সভাপতি জহুরুল হক আহাদ। এটা একটা মাইল ফলক এবং এটা হচ্ছে হিস্টোরিক্যাল ডে ফর কোম্পানীগঞ্জবাসী। আসলে আমরা কোম্পানীগঞ্জে বহু অনুষ্ঠান করেছি বহু কারণে, এবং আজকের অনুষ্ঠানটা হচ্ছে ব্যতিক্রম। এই দারিদ্রপীড়িত মানুষের সহায়তায় আমাদের যারা প্রবাসীরা আছেন, আমরা মনে করি আমাদের প্রবাসীরা আমাদের কোম্পানির 1.5 লাখ মানুষের প্রতিনিধিত্ব করেন প্রবাসে, এবং তারা তাদের আয়ের একটি অংশ থেকে এই মানুষের জন্য মানবতার সেবার জন্য একটা অনুদান দিয়ে এই অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করেছেন। এই জন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ যাবৎকালে কোম্পানীগঞ্জের যত মানবিক এবং সামাজিক কাজ সব সময় কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন তারা এগিয়ে এসেছে। আমি ধন্যবাদ জানাই কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দকে, তারা এত সুন্দর এবং ব্যতিক্রমধর্মী একটা আয়োজন করেছেন। আজকে যারা এই যৌতুকবিহীন বিয়েতে রাজি হয়েছে এবং বিশেষ করে বর এবং কনে, এদের এই সাহসী ভূমিকা নেওয়ার জন্য অনেকে আর্থিক অবস্থা খারাপ হলেও এরকম একটা অনুষ্ঠান করতে রাজি হবে না, কিন্তু তারা এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর পরিবারের অপেক্ষার অবসান হয়নি। রহস্য এখনও অমীমাংসিত। সিলেট বিএনপি এখনও ইলিয়াস আলীর অপেক্ষায়। এই মর্মান্তিক বাস্তবতার কথা তুলে ধরেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটের কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, তৎকালীন সরকারের নানা আশ্বাস সত্ত্বেও আজ পর্যন্ত ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিশ্বাস করি তিনি এখনও জীবিত এবং সংশ্লিষ্ট মহল তার অবস্থান সম্পর্কে অবগত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়সলুদি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহসভাপতি অ্যাডভোকেট আশিকুদ্দিন পিপি, সহসভাপতি মামুনুর রশিদ মামুন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে ইলিয়াস আলী সহ সকল গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান ও মুক্তির দাবি জানানো হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, মৌলভীবাজারের হাইল হাওর ও হাকালুকি হাওরের পতিত জমিতে ভুট্টার চাষ, বদলে যাচ্ছে হাওরের চিত্র। এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেটের এমসি কলেজের মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতিকে বাঁচাতে দানশীল প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার বাবা মা। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
পানির অভাবে মৌলভীবাজারের 3টি হাওরের উপরের অংশে প্রতি বছর পতিত থাকে প্রায় 50,000 হেক্টর কৃষিজ জমি। এই পতিত জমিতে বেশ কিছু কৃষক অল্প পানি ব্যবহার করে ও স্বল্প ব্যয়ে ভুট্টা চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। সরকার যদি পানির ব্যবস্থা করে তাহলে প্রতি বছর রবি মৌসুমে এই জমি থেকে ভুট্টা, সরিষা ও তরমুজ সহ বিভিন্ন ফসল চাষ করে এই জেলায় কৃষিজ বিপ্লব ঘটানো সম্ভব। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাইল হাওর, কাওয়া দিঘি হাওর ও হাকালুকি হাওরে 50,000 হেক্টর জমি প্রতি বছর পতিত থাকে। রবি মৌসুমে অল্প কিছু পানি হলেই এই পতিত জমিতে সোনার ফসল ফলানো সম্ভব। আর ভুট্টা চাষ করে চোখে আঙ্গুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছেন মৌলভীবাজার জেলার কয়েকজন খামারি। মৌলভীবাজারে দুইটা হাওর আছে, একটা হাইল হাওর, একটা হাকালুকি হাওর। তার মধ্যে এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে, আমরাও করছি, আমাদের ফলনও মোটামুটি ভালো হয়েছে। প্রতি জায়গা আছে রবি শস্য যদি করা যাইতো তাহলে বা আমরা কিছু উৎপাদন করতে পারতাম। এর মধ্যে সরকারে কোনো সাহায্য করেন না, যদি সাহায্য করতো আরো আমরা উন্নতির দিকে আগাইতে পারতাম। শ্রীমঙ্গল হাইল হাওরের পারে বিগত কয়েক বছর ধরে ভুট্টা, সূর্যমুখী ও সরিষা চাষ করে আসছেন খামারি বেলাল আহমদ। পাচ্ছেন আশানুরূপ ফলনও। গত বছর আমি কিছু ভুট্টা এবং সরিষা করেছিলাম, মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছিল। গত বছরে নেয় এবছরও আমি কিছু ভুট্টা করেছি, আশা করতেছি ভালো ফলন হবে। তো আমি আশা করি যাদের প্রতি জমি আছে সবাই যদি এই ভুট্টা বা সরিষা এগুলা করেন, আমার মনে হয় দেশ এবং আমাদের কল্যাণ হবে। একইভাবে হাকালুকি হাওরের জুড়ি অংশে ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক আলমগীর। তিনি বিগত 2 বছর ধরে নিজের ও অন্যের পতিত জমি নিয়ে ভুট্টা চাষ করে আসছেন। এখন তার দেখাদেখি আরো অনেক কৃষক আগ্রহী হচ্ছেন ভুট্টা চাষে। আমি প্রায় 300 বিঘার মতো জমি আবাদ করছি। আমি ঠাকুরগাঁ থেকে লুকানছি, এখান থেকে এখানে বাসায় বাটা বানাই, তারপর গট্টর বানাই এখানে রাখাইছি। তারপরে আমাদের এখানে লেবার আছে, প্রতিদিন মানে রত্নবাগান থেকে চলে আসে গাড়িতে, আবার বিকালে চলে যায়। এইভাবে এটা করছি। তো আবাদ করতে পারলে লাভ আছে, লস নাই, কিন্তু আবাদটা করতে হবে ভালোভাবে, ভালো উন্নত করে ভালোভাবে মানের বীজ টিজ রোপণ করতে হবে, তারপরে আপনার আবাদটা। ভুট্টা চাষে যেমন পরিচর্যা কম, সেচও কম, আবার খরচও একদম অল্প। তাই প্রতি বছরই এই ফসল চাষে উৎসাহিত হচ্ছেন নতুন নতুন কৃষক। চলমান মৌসুমে মৌলভীবাজারে 255 হেক্টর জমিতে এবার এই ভুট্টা ফলন হয়েছে। অল্প কিছু পানি দিতে পারলেই উৎপাদন ব্যাপক হারে আরো বাড়ানো সম্ভব জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মৌলভীবাজার জেলায় প্রতি বছর 44,040 হেক্টর জমি পতিত থাকে শুধুমাত্র পানির অভাবে। যদি আমাদের সেচের ব্যবস্থা করা যায় তাহলে এই বিভিন্ন রবি ফসল যেমন ভুট্টা, সরিষা, আলু, শাকসবজি এবং গমের আবাদ বৃদ্ধি পাবে। হাওরের রাস্তার উন্নয়ন ও উপরের অংশে পানির ব্যবস্থা করে দিলে জেলার এই 3 হাওরের পতিত জমি থেকে রবি মৌসুমে 1000 কোটি টাকার কৃষিজ ফসল উৎপাদন সম্ভব বলে ধারণা এ জেলার কৃষকদের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা অস্ট্রেলিয়া প্রবাসী শাহাবুদ্দিন শিহাবকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। ইমজার সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জিন্দাবাজারস্থ ইমজার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সিলেটের টেলিভিশন সাংবাদিকতায় শাহাবুদ্দিন শিহাবের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা ইমজার অগ্রযাত্রায় তার বলিষ্ঠ নেতৃত্বের কথা উল্লেখ করেন। প্রবাসী থেকেও তিনি সহকর্মী সাংবাদিকদের কল্যাণে যেভাবে সহযোগিতা করেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা। ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মইনুল হক বুলবুল, সংগ্রাম সিংহ, মাহবুবুর রহমান রিপন, বাপ্পা ঘোষ চৌধুরী ও মইনুদ্দিন মঞ্জু, ইমজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, আনিস রহমান, গুলজার আহমদ সহ আরও অনেকে। পরে সাংবাদিক শাহাবুদ্দিন শিহাবকে সম্মাননা স্মারক তুলে দেন ইমজার নেতৃবৃন্দ। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিলেটের এমসি কলেজের মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতিকে বাঁচাতে দানশীল প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার বাবা মা।
চিকিৎসক জানিয়েছেন বোন মেরু ট্রান্সপ্লান্ট করালে ফাইজাকে বাঁচানো সম্ভব, তবে এজন্য প্রয়োজন কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। এমসি কলেজের অনার্স পড়ুয়া মেধাবী ছাত্রী ফাইজা আঞ্জুম জ্যোতি। সিলেটের খাদিমনগর শাহপরান এলাকার শিক্ষক মোহাম্মদ আব্দুল মুহিত ও গৃহিণী ফারজানা ইয়াসমিন দম্পতির সবার বড় মেয়ে ফাইজার 2023 সালে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে সিলেটে ও ঢাকায় কয়েক মাস ধারাবাহিকভাবে চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। 2023 সালের ডিসেম্বরও আমার মেয়ের প্রথম ক্যান্সার রোগটা ধরা পড়ার পরে আমরা ট্রিটমেন্ট করিয়া 6 সাইকেল 12টা কেমো দিছি। কেমো দেওয়ার পরে মানে ডাক্তারে কইছেন যে সুস্থ হয়ে গেছেন, পেট সিটি করিয়া রিপোর্টও আইছে যে সুস্থ। কিন্তু এরপরে 6 মাস পরে আবার যখন পেট সিটি করছি, ডাক্তার পেট সিটি করালে পেট সিটি করার পরে দেখা যায় তাই ডাক্তারে কইন দিয়ে আবার নতুন করে রোগটা দেখা দিছে, লাংসও এবং লিভারও। ফাইজাকে আমি অনেকদিন ধরেই দেখতেছি, তো আমাদের ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো রোগটার নাম হচ্ছে হস্কিন ডিজিজ বা হস্কিন লিম্ফোমা বলি। প্রথম প্রায় 6 মাসের মতো ট্রিটমেন্ট করার পরে সে ভালো ছিল, যেটা আমাদের প্রাইমারি একটা ট্রিটমেন্ট অপশন ছিল। প্রথমবার চিকিৎসা করিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন ফাইজার বাবা মা। মেয়ের বোন মেরু ট্রান্সপ্লান্ট করাতে প্রয়োজন এখন কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা। সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতালে বসে যখন ফাইজার বাবা মায়ের সাথে কথা হচ্ছিল, তখন বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন অসহায় বাবা মা। এখন দ্বিতীয়বার যখন ক্যান্সারটা ধরা পড়ছে, লিভারও এবং লাংসও, আমরা আগের চিকিৎসা সব কিছু খুয়াই লিছি, সম্পত্তি টাকা পয়সা যা আছে সব খুয়াইয়া এখন আমরা দ্বিতীয়বার চিকিৎসার লাগি। সবরও তো ভাই হয়তো মেয়ে আছে, বোন আছে, আর মেয়ে 21 বছর মেয়েটার বয়স 21 বছর। মায়ে কান্নাকাটি করা, আমি বাপ হইয়া এগুলা সহ্য করতে পারি, তার কষ্ট দেখিয়া আমার এগুলা সহ্য না ভাই। আমরা আকুল আবেদন আপনার কাছে, আমার মেয়েটার জীবন রক্ষা লাগে আপনার সহযোগিতা হাত পড়া। আমরা অসহায় হয়ে গেছি, নিরুপায় হয়ে গেছি, আমরা অনেক টাকার প্রয়োজন। আমার মেয়েটার এত কষ্ট সহ্য না, খুব কষ্ট হতে। আবার চিকিৎসার প্রয়োজন। এখন আল্লাহ রহমতে আপনারা দয়া করে সাহায্য হলে আল্লাহ রহমতে হতে পারে, তাই আমার মেয়েটা জীবন হয়তো আল্লাহ ফিরে দিতে পারেন। মেয়েটা স্কুল কলেজে সবসময় যাওয়ার সময় সবসময় খুব পর্দা মেনটেন করে চলছে, তাই আপনারা সামনে আইতে পারেন না, তাই খুবই কষ্ট। সিলেটের বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার নবেন্দু চৌধুরী আশাবাদী কণ্ঠে জানিয়েছেন, বয়স কম হওয়ার কারণে ফাইজার বোন মেরু ট্রান্সপ্লান্ট সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু তার বয়স কম, আমরা সবসময় আমাদের ব্লাড ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যদি বয়স ইয়াং থাকে, এটা ওভারঅল সার্ভাইভাল রেট কিন্তু অনেক ভালো, যদি আমরা পারফেক্টভাবে টাইম মতো সব করতে পারি। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ফাইজার বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে, কিন্তু টাকার সংস্থান না হওয়ায় মুষড়ে পড়েছেন তার পরিবার। কাঁদছেন একজন অসহায় মা, কাঁদছেন পিতা। বেডের উপর শুয়ে আছে যে মেয়েটি, সেও অবর্ণনীয় কষ্ট যন্ত্রণা উপলব্ধি করছে, যা আমরা কেউ অনুভব করতে পারবো না। এই মেয়েটি পর্দানশীল, ধর্মপরায়ণ এবং ক্ষুধাবিরু। এই কারণে হয়তো সে আপনাদের সামনে কথা বলতে পারছে না, কিন্তু সে তার বাবা মায়ের মাধ্যমে আপনাদের কাছে বেঁচে থাকার আকুতির কথা জানিয়েছে। আল্লাহ চাইলে এবং আপনারা যদি একটু একটু করে সবাই সাহায্য করেন, তাহলে 21 বছর বয়সী এই মেয়েটি আবার নতুন জীবন ফিরে পেতে পারে। আসুন আমরা সবাই উদার মনে এই মেয়েটির জন্য সাহায্যে এগিয়ে আসি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেছেন, জলাবদ্ধতা ও ভূমিকম্প থেকে বাঁচতে উঁচু ও টেকসই স্থাপনা নির্মাণ করতে হবে, পাশাপাশি সবুজায়নের দিকে মনোনিবেশ করতে হবে। শহরে বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ করতে হবে, সেটা সম্ভব না হলে অন্তত বাসার ব্যালকনি বা ছাদের টবের মধ্যে গাছ লাগানো যেতে পারে।
সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ বাস্তবায়িত ইকরা প্রকল্প ও ইউথ নেট গ্লোবালের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী জলবায়ু মেলা 2025 এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউথ নেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সুহানুর রহমানের সভাপতিত্বে ও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সমন্বয়কারী নাজমুন নাহিদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ও চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সিলেটের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এ সময় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সংক্রান্ত কুইজ, চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।